হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস সিক্সের যে রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা তার ম্যাথামেটিক্সের যে 4 নম্বর স্কুল অর্থাৎ 4 নম্বর যে সেট বা 4 নম্বর স্কুল কি বান্ত্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল অ্যান্ড নবদ্বীপ হিন্দু স্কুল থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে আজকে যেটা আমার আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুল, ঠিক আছে, 4 নম্বর সেট যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। প্রথমে দেখো 1 নম্বর বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেনটা বলেছে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? অর্থাৎ 1 থেকে 10-এর ভিতরে যতগুলো মৌলিক সংখ্যা আছে সে সমস্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যাগুলো কী। তো মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমি প্রথমে তোমাদের জানানোর চেষ্টা করছি। যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় বা বিভাজ্য করা যায় না, সেই সকল সংখ্যাগুলোকে বা তাকে কি বলবো আমরা? মৌলিক সংখ্যা বলবো। তাহলে কি বললাম? মৌলিক সংখ্যাটা কি? যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সে সকল সংখ্যাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। যেমন 1, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ডট ডট অসংখ্য মৌলিক সংখ্যা আছে। তো এগুলো দেখবে যে 1 এবং ওই মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। যেমন 2কে 2 এবং 1 দ্বারা ভাগ করা যায়, 3কেও তেমন 3 এবং 1 দ্বারা ভাগ করা যায়, 5কে 5 এবং 1 দ্বারা ভাগ করা যায়, এরকমভাবে চলতে থাকে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেটাই যেটাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে? তো এখানে আমার যে কোশ্চেনটা বলেছে যে 1 থেকে 10-এর মধ্যে, তো 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেগুলোর যোগফল বের করতে বলেছে। এখানে দেখো 1 থেকে 10-এর মধ্যে যে কটা মৌলিক সংখ্যা পড়ে সেটা কি? 2, 3, 5 আর 7, এটা হচ্ছে কি? মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে পড়ছে। আর এই 2, 3, 5, 7-এর যোগফল করতে বলেছে। তো 2, 3, 5, 7-এর যোগফল করলে কত পাই? 17। তো আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 17। ঠিক আছে? কারণ 2 যোগ 3 যোগ 5 যোগ 7 এটি যোগ করলে আমরা পাবো 17। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলেছে 20,10,008কে সংখ্যায় লিখলে কি হবে? 20,10,008কে সংখ্যায় লিখতে বলেছে। তো অ্যান্সার হবে অপশান বি, 201,00,008। অর্থাৎ কীভাবে বের করবে? তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ নিযুত আকারে লিখে দেবে। এবার তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে দশক এবং একককে একটা ধরবে, মানে এককে ঘর ধরবে, শতক একটাই থাকলো, হাজার এবং অযুত মিলিয়ে একটা ঘর ধরবে এবং লক্ষ নিযুত মিলিয়ে একটা ঘর ধরবে। ঠিক আছে? তো এখানে তোমরা শেষ দিক থেকে দেখো বলেছে 8, সিঙ্গেল 8 বলেছে। তাহলে 8 হচ্ছে একক ঘরে 8 হবে আর দশের ঘরে 0। শোয়ের ঘরে 0 সংখ্যা নেই, শো বলা নেই, তাহলে শোয়ের ঘরে কী হবে? 0 হয়ে যাবে। হাজার কি বলেছে? 10,000 বলেছে। ঠিক আছে? 10, তাহলে 0টা হবে তোমার হাজারের ঘরে আর একটা হবে কি বলো তো? অযুতের ঘরে। ঠিক আছে? একই রকমভাবে 20,00,000, তাহলে 0টা হয়ে যাবে তোমার লক্ষর ঘরে আর 2টা হয়ে যাবে নিযুতের ঘরে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশান বি।
নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3 ইন্টু 6/11। 3 ইন্টু 6/11 সমান কত? তাহলে 3 ইন্টু 6/11 মানে হচ্ছে উপরে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করলে কত পাচ্ছি? 18, আর নিচে 11 আছে থাকলো, তাহলে 3 ইন্টু 6/11 সমান সমান হচ্ছে 18/11। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা 5.6 কিমি সমান কত মিটার? 5.6 অর্থাৎ 5.6 কিমি সমান সমান কত মিটার? ঠিক আছে, এবার আমাকে জানতে হবে যে কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে কি করতে হবে। তার জন্য আমি হালকা করে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা শর্টকাটে, যে এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই যে চারটা আছে, এই চারটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি এই চারটা মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। তো এটা মুখস্থ রাখতে হবে। আর মাথায় রাখবে, যখন আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটার বা ডেকামিটার বা মিটার বা ডেসিমিটার, মিলিমিটার, অর্থাৎ নিচে কিলোমিটার থেকে নিচের দিকে যদি আমরা আসি, কিলোমিটার থেকে কেন, যে কোনো থেকে যদি একক থেকে যদি আমরা নিচে আসি, সবসময় আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, এবং নিচ থেকে উপরের দিকে গেলে আমরা কী করতে হবে? ভাগ করতে হবে। এবার দেখো যে এই জিনিসটা বুঝতে পেরেছো আশা করছি, যে নিচে আসলে গেলে গুণ করতে হবে এবং উপরে গেলে আমাদের ভাগ করতে হবে। এবার দেখো কত দিয়ে গুণ করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে সেটা কীভাবে বুঝবে? যদি যদি কোনো একটা একক থেকে যদি এক ঘর নিচে আসে, যদি এক ঘর নিচে আসে তার মানে 10 দিয়ে গুণ। ঠিক আছে, যদি সাপোজ কিলোমিটার থেকে যদি হেক্টোমিটার আসে তো 10 দিয়ে গুণ, বা হেক্টোমিটার থেকে ডেকামিটার আসে তবুও 10 দিয়ে গুণ, ডেকামিটার থেকে মিটার আসলে তবুও 10 দিয়ে গুণ। অর্থাৎ একটা ধাপ নামলে গেলে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। যদি দুটো ধাপ নামে, ধরো কিলোমিটার থেকে ডেকামিটারে চলে আসলো, তখন 100 দিয়ে গুণ। ঠিক আছে, জয়টা ঘর আসবে একের পরে তয়টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তো দুটো ঘর আসছে তার জন্য একের পরে দুইটা শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ। যদি মিটারে আসে তাহলে কি? 1000 দিয়ে গুণ, কারণ 3 ধাপে চলে আসছে। তাহলে এরকমভাবে জয়টা ধাপ যাবে তয়টা জিরো, একের পরে তয়টা জিরো দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে যদি নিচে আসে। আর যদি উপরে আসে সেম কন্ডিশন, শুধু ভাগ করতে হবে। তো এখানে আমার বলেছে যে এতটি কিমি সমান সমান কত মিটার, অর্থাৎ কিলোমিটার থেকে আমাকে কিসে আসতে বলেছে? মিটারে আসতে বলেছে। তো এখানে দেখো কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে কয় ঘর স্টেপ করতে হচ্ছে? 1, 2, 3 ঘর, মানে একের পরে 3টা জিরো, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 কিমিকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা আমরা কী পেয়ে যাব? মিটার এককে পেয়ে যাব। ওকে, তাহলে 5.6 অর্থাৎ 5.6 কিমি সমান সমান হচ্ছে 5.6 গুণিত 1000 মিটার। এবার দেখো যে 1000 দিয়ে গুণ করলে কোনো দশমিক ভগ্নাংশকে যদি আমরা 10, 100, 1000 দিয়ে গুণ করি তাহলে পরপর দশমিক বিন্দুটা কী হয়ে যাবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর ডান দিকে সরে যাবে। ঠিক আছে, তো এখানে যেহেতু 1000 দিয়ে গুণ করছি মানে শূন্য কয়টা আছে? 3টা আছে। তার মানে যে দশমিক বিন্দুটা আছে সেই দশমিক বিন্দুটা 3 ঘর ডান দিকে সরবে। কয় ঘর ডান দিকে সরবে? 3 ঘর ডান দিকে সরবে। তো এইখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটাই সংখ্যা আছে। তাহলে আর কটা সংখ্যা লাগবে? আরও দুটো সংখ্যা লাগবে। তাহলে কী লিখতে পারবো? যে 5, 6, 0, 0, দুটো জিরো নিয়ে নিলাম এক্সট্রা করে। ঠিক আছে, জিরোর পরে দশমিক হবে, আর দশমিক পরে জিরো কি আউট হয়ে যায়। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত? 5600 মিটার। অর্থাৎ 5.6 কিলোমিটার সমান সমান হচ্ছে 5600 মিটার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে 457 এর 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা লেখো। তাহলে 100 গুণিতক, তো 457কে যদি 100 এর গুণিতক আকারে লিখতে যাই তাহলে আমরা দেখবে 57 টার্মটা এক্সট্রা পড়ে যায়। তাহলে 400 প্লাস 57, 457 মানে 400 প্লাস 57। এবার এটা তো তোমার শতকের গুণিতক হয়ে যাচ্ছে, কিন্তু এই টার্মটা হচ্ছে না। তাহলে এই টার্মের পরিবর্তে আমরা কত নিব? যদি কত কত গুণিতকের নিকটতম বলেছে? 100 বলেছে, তাহলে 100-র অর্ধেক কত? 50। তার মানে যে 50-এর যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে 100-র ক্ষেত্রে কাছাকাছি কী হবে? 100 হবে। এবং 50-এর যদি ছোট হয় বা নিচে থাকে তাহলে 100-র যে কাছাকাছি নিকটতম পূর্ণ সংখ্যা সেটা হবে 0। ঠিক আছে, তো এখানে যেহেতু তোমার 57 আছে অর্থাৎ 50 থেকে কী আছে? বেশি আছে। তাহলে 50 থেকে বেশি যেহেতু আর এখানে 57-র পরিবর্তে আমরা কী লিখব? 100 লিখব। তাহলে 400 আর এদিকে 100, তাহলে কত হয়ে যাচ্ছে? 500। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 500। অতএব লিখতে পারি যে 457 এর 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা হলো 500। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে কথায় লেখো। ঠিক আছে, কথায় লিখতে বলেছে
যে 12, 38, 7, 6, 5কে কথা লিখতে বলেছে। এটা হবে 12,38,765। 12,38,765। তোমরা এবার কীভাবে বের করবে, যে কোনো নাম্বার থাকুক প্রথমে কী করবে, যে উপরে প্রথমে দুটো দাগ টানবে, তারপরে একটা, তারপরে আবার দুটো, তারপরে আবার দুটা। তো প্রথম যেটা ঘর থাকবে সেটা হচ্ছে তোমার একক দশকের ঘর, ঠিক আছে, ওটাকে সিঙ্গেলভাবে দুটো জোড়া একসঙ্গে বলতে হবে। নেক্সট হচ্ছে একটা সংখ্যা বলতে হবে যেটা শোয়ের ঘর, তারপরে হচ্ছে দুটো সংখ্যা মিলিয়ে হাজারের ঘর, তারপরে দুটো সংখ্যা মিলে লক্ষর ঘর। তাহলে দুটো সংখ্যা মিলে 12,38,765। নেক্সট কোশ্চেন দেখো, এবার গুণ করতে বলেছে, ঠিক আছে, যে 0.6 এবং 0.5 সমান গুণ করলে কত হবে। তো গুণ করি, তাহলে 0.6 গুণিত 0.5। তো দেখো 5-এর সঙ্গে 6 গুণ করলে কী পাবো, 5 6 30। তো 30-এর শূন্য বসে গেল, হাতে থাকছে কত, হাতে থাকছে তোমার 3 থাকছে। তাহলে 5-এর সঙ্গে আবার 0 গুণ করলে কী পাবো, 0। আর হাতে কত ছিল, 3। তাহলে 0 আর 3 যোগ করলে কত পাবো, 3 পাবো। তাহলে 5-এর 0.6কে 5-এর সঙ্গে গুণ করে আমরা কী পাচ্ছি, 30 পেলাম বা 30 পেলাম। এবং 0-র সঙ্গে গুণ করলে কী পাবো, 0-র সঙ্গে 6 গুণ করলে 0, আর 0-র সঙ্গে 0 গুণ করলে 0। এবার যখন এটা হয়ে গেল এবার কী করতে হয়, যোগ করতে হয়। তো 0 নেমে গেল, 0 আর 3 যোগ করলে 3, আর 0 নেমে গেল। এবার দশমিকটা এখানে কেন নিলাম, যে দেখতে হবে যে আমার দশমিক যে গুণ করছি সেই দশমিক সংখ্যাটা কটা সংখ্যার আগে আছে। তাহলে এখানে একটা, এখানে একটা, কটা, দুটো। তাহলে আমাদের ডান দিক থেকে 2 ঘর বাঁ দিকে সরে আসবে। তাহলে আমার দশমিকটা হয়ে যাবে এই জায়গাটায়। তাহলে অ্যান্সার হচ্ছে 0.30। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন বলেছে সি এর হিন্দু আরবিক সংখ্যা লেখো। সি এর হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 100, ঠিক আছে। সি এর হিন্দু আরবিক সংখ্যা কত, সেটা হচ্ছে 100। নেক্সট কোশ্চেন বলেছে যে x+21 রাশিমালার ধ্রুবক নির্ণয় করো। x+21 রাশিমালার ধ্রুবক নির্ণয় করো। অ্যান্সার হবে 21, ঠিক আছে। এক্সটা হচ্ছে চলরাশি, কিন্তু 21টা হচ্ছে একটা ধ্রুবক। নেক্সট কোশ্চেন, যে একটি ত্রিভুজের দুটি কোণ 40 ও 35 হলে, একটি ত্রিভুজের দুটি কোণ 40 ডিগ্রি ও 35 ডিগ্রি হলে অপর কোণটি কী হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কিন্তু আমরা জানি 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টা কোণের টোটাল সমষ্টি হচ্ছে, বা 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে তোমার দুটো কোণের দেওয়া আছে, একটা কোণের বের করতে বলেছে। তো সেই অপর কোণটা আমরা ধরে নিলাম কত, x ডিগ্রি। তাহলে আমরা অপর কোণটা পেলাম x ডিগ্রি, এবং বাকি দুটো দেওয়া আছে, আর এই 3টার যোগফল কত জানি আমরা, 180। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, যে x+40+35 = 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে x সমান কী পাবো, x সমান সমানের উপরে 180 এসে থাকলো, আর সমানের এপারে যে দুটো সংখ্যা দেওয়া আছে যদি আমরা সমানের ওপারে নিয়ে যাই, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে বসবে। এখানে প্লাস ছিল, এখানে এসে কী হলো, মাইনাস হয়ে গেলো। এখানে +35 ছিল, এখানে কী হলো, -35 হয়ে গেলো। ওকে, তাহলে 180 থেকে 40 বাদ দিলে কত, 140, আর -35, আবার 140 থেকে 35 বাদ দিলে কী পাচ্ছি, 105 ডিগ্রি। তাহলে অপর কোণটি হয়ে যাবে কত, 105 ডিগ্রি, অর্থাৎ তৃতীয় কোণটি হয়ে যাবে 105 ডিগ্রি। নেক্সট 2 দাগের, এবার 1 দাগের কমপ্লিট, 2 দাগের। আর 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রথম যে কোশ্চেনটা আছে, যে কথায় লিখতে বলেছে, ঠিক আছে, কিন্তু এটা ভগ্নাংশ আকারে আছে। যদি ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা কথায় কীভাবে লিখবো সেটা একটা তোমরা একবার শিখে নাও, ঠিক আছে। তো এখানে 4000 আছে, 4000 সিম্পল থাকলো, 4050, এইটুকু তো ঠিক আছে। কিন্তু এই যে ভগ্নাংশ আকার আছে সেটাকে কীভাবে লিখবো, ঠিক আছে। যদি 10 দিয়ে ভাগ থাকে তাহলে দশাংশ, যদি 100 দিয়ে ভাগ থাকে তো শতাংশ, আর যদি 1000 দিয়ে ভাগ থাকে তাহলে সহস্রাংশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4050 5% 1 সহস্রাংশ, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলেছে যে এটাও কথা লিখতে বলেছে, যে 4p নট গ্রেটার দেন 9, 4p নট গ্রেটার দেন 9। এটা ভাষায় আমরা লিখতে কী পাবো, যে p এর 4 গুণের 9-এর থেকে বড় নয়। p এর 4 গুণটা p × 4, এটা যা মান পাবো বলছে 9 থেকে বড় নয়, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে কি, p এর 4 গুণ 9-এর থেকে
বড় নয়। তারপর বলেছে হিন্দু আরবিক সংখ্যা 46কে রোমান সংখ্যায় লেখো। হিন্দু আরবিক সংখ্যা 46কে রোমান সংখ্যা লিখতে পাবো এক্সএল ভিআই। ঠিক আছে, তাই 46কে যদি আমরা রোমান সংখ্যা লিখতে যাই তাহলে সেটা কী হয়ে যাবে এক্সএল ভিআই। এবার 2-এর অথবা একটা কোশ্চেন আছে, দেখো কি বলেছে যে 2/3, 2/3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো বা 2 পাবো। ঠিক আছে, তোমরা সিম্পলভাবে এটাকে যদি কোনো কিছু না লিখে যদি করতে চাও তাহলে ডাইরেক্ট তোমরা কী করবে যে 2 - 2/3 করে দেবো। ঠিক আছে, আর যে অ্যান্সারটা পাবে এটা ভগ্নাংশ বিয়োগ করে সেটা তোমরা অ্যান্সারটা লিখে নেবে। আমি কি করেছি যে অ্যাকচুয়ালি এটা যদি না থাকে অন্য কোনো অঙ্ক থাকে তবুও কিন্তু তোমরা সহজে পারবে, জিনিসটা শিখে নিলে। ঠিক আছে, তো বলেছে এখানে 2/3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো। তো আমরা ধরে নিলাম যে এক্স যোগ করলে গেলে, ঠিক আছে, এই 2/3-এর সঙ্গে যদি আমরা এক্স যোগ করি তাহলে কি বলছে এই 2 পাবো। তো শর্ত অনুসারে কি যে 2/3 প্লাস এক্স, এই 2/3-এর সঙ্গে এক্স যোগ করে নিলাম, আর বলছে এক্স যোগ করলে কী পাবো বলেছে 2 পাবো। তাহলে এক্স সমান সমান কী পাবো, তাহলে এক্স সমান সমান পাবো আমরা যে এক্স সমান সমান এই সমানের উপরে যা আছে থাকলো, আর সমানের এপার থেকে যদি আমরা সমানের ওপরে নিয়ে যাই তাহলে তার সাইনটা চেঞ্জ হয়ে বসবে। ঠিক আছে, তাহলে 2 - 2/3। এবার ভগ্নাংশের বিয়োগ করে কি পাবো 4/3। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 4/3। তাহলে কত যোগ করতে হবে 4/3 যোগ করতে হবে। ওকে, তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে 4.15 থেকে অর্থাৎ 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 9.5 পাবো, অর্থাৎ 9.5 পাবো। বলছে এই দুটো টার্মের বিয়োগ করে আর যে বিয়োগফলটা পাবো তার সঙ্গে কত যোগ করতে হবে। তো আমরা ধরে নিলাম যে এক্স যোগ করতে হবে, এই দুটোর বিয়োগফলদের সঙ্গে যদি এক্স যোগ করি তাহলে 9.5 পাবো। তাহলে কী লিখলাম যে 4.15 - 2.647 এই দুটো বিয়োগ করলাম, আর বিয়োগ ফলের সঙ্গে কী বলেছে আমরা ধরে নিয়েছি এক্স যোগ করলে, আর যেটা পাবো ফলটা সেটা হচ্ছে 9.5। ঠিক আছে, এবার কি করছি যে এই দুটো আমরা বিয়োগ করলাম, যে 4.15 থেকে 2.647 বাদ দিলে আমরা কত পাবো, এই যে এখানে দেখে নাও বিয়োগটা 1.503, 1.503। তাহলে এটুকুর পরিবর্তে লিখলাম 1.503, বাকি যা আছে থাকলো। এবার দেখো এক্সের মান যেহেতু আমাদের ধরে নিয়েছি আমরা সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স যোগ করতে হবে। তো এক্সের মান যেটা পাবো সেটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করি তাহলে সমান দিয়ে এক্স সমান সমান সমানের উপরে যা আছে থাকবে, কিন্তু সমানের এপার থেকে যদি কোনো সংখ্যা সমানের উপরে নিয়ে যায় তাহলে তার সাইনটা চেঞ্জ হয়ে বসবে। তাহলে এখানে কী ছিল, এখানে প্লাস ছিল, তো এখানে এসে কী হয়ে গেল মাইনাস হয়ে গেল। এবং 9.5 থেকে 1.503 বিয়োগ করলে আমরা পাবো 7.997। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 4.15 থেকে যদি আমরা 2.647 বিয়োগ করি তাহলে বিয়োগফলের সঙ্গে 9.997 যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলে আমরা 9.5 পাবো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন অথবা দিয়ে, আর এই কোশ্চিনটা কিন্তু অলরেডি তোমাদের প্রথম সেটে না দ্বিতীয় সেটে কিন্তু অলরেডি করে দেওয়া আছে। ঠিক আছে, তবু আমি একবার বলে দিচ্ছি কি যে 2, 3, 4, 5, 6, 7-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের এই টাইপের অঙ্ক তাহলে আমরা প্রথমে কি করব, যেটা দ্বারা বিভাজ্য বলেছে সেটা দিয়ে আমরা যে নাম্বারটা আছে সেটাকে আমরা কি ভাগ করব, ভাগ করে দেখবে যে একটা ভাগশেষ পাবো। ঠিক আছে, ভাগফল কিন্তু মিলবে না, একটা ভাগশেষ পাবো। তো ভাগশেষ যেটা পেলাম সেটাকে যদি আমরা ভাজক থেকে বিয়োগ করে দিই, ভাজক অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা থেকে বাদ দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 835 থেকে যদি আমরা 767 বাদ দিই তাহলে কী পাবো 68 পাবো। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা যে 2, 3, 4, 5, 6, 7-এর সঙ্গে যদি 68 যোগ করলে যোগফলটা 835 দ্বারা কী হবে বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, ভালো কোশ্চিন, যে রাজিয়ার কাছে 36টি কুল আছে। রাজিয়ার কাছে মোট কয়টি কুল আছে 36টি কুল আছে, আর সেই 36টা কুলের ও 2/3 অংশ আমাকে দেবে। তাহলে সে আমাকে কত অংশ কুল দেবে, বা সে আমাকে কতটা কুল দেবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে রাজিয়ার কাছে মোট কুলের সংখ্যা কত 36টি, যে লিখবে যে রাজিয়ার কাছে মোট কুল সংখ্যা কত 36টি। তাহলে রাজিয়া আমাকে কুল দেবে, আমাকে কুল দেবে কত
36 2/3 অংশ। তাহলে 36 গুণিত 2/3, তাহলে কাটাকাটি করলে কি 3 12 36 আর 12 দিয়ে কত 24, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 24। তাহলে রাজ্যে আমাকে কুল দেবে কতটা, 24টি কুল দেবে। ঠিক আছে, এবার আসি আমরা 3 দাগের কোশ্চেনগুলো, এবং 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবার আসি আমরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 নম্বর, প্রথমে বলেছে সরল করতে বলেছে। ঠিক আছে, সরল করতে বলেছে, আর এই সরলটা কিন্তু অলরেডি সেট 2-এ আমরা সরল করার নিয়মটা কিন্তু আমরা বলেছি। ঠিক আছে, যে সরল কিভাবে করতে হবে, সরল করার জন্য আমাকে কোন কাজটা আগে করতে হবে, তার জন্য আমি যে তোমাদের প্রশ্নবিধি তার দ্বিতীয় সেটে কিন্তু আমরা সরল করার নিয়মটা কিন্তু আমি সেখানে ডিটেলস বুঝেছি। তো তোমাদের বলবো যে সলভ করার নিয়মটা যদি তোমাদের না জানা থাকে বা না বুঝতে পারো, তাহলে তোমরা আমার ওই সেট 2-এর ক্লাসটা একবার করে নিও। ঠিক আছে, যে সরলের জায়গায় কিন্তু সলভ কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের ওখানে বুঝিয়েছি। তাহলে সলভ বলেছে কি, যে 76 - 4, 74 - 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস প্রথম ব্র্যাকেট মাইনাস 48 মাইনাস 57 মাইনাস 17 রেখা বন্ধনী। ঠিক আছে, এবার দেখো যে সলভ করার ফার্স্ট যে রুলসটা আমাদের সেটা হচ্ছে বন্ধনী কাজ করতে হবে। ঠিক আছে, বদমাস রুলস ইউজ করতে হবে। বদমাস রুলসের প্রথমে আমাদের ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী, আবার বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হয়। তো আমার এই সরলে যেটা আছে, প্রথমে আমাকে রেখা বন্ধনী দেখতে পাচ্ছি আমরা, তো প্রথমে কুইকসে কাজ করতে হবে, বন্ধনীর মধ্যে রেখা বন্ধনী কাজ করতে হবে, বাকি সব তুমি বসিয়ে দাও। তাহলে বাকি সব বসিয়ে দিয়েছি, শুধুমাত্র আমরা এই 57 - 17 নিয়ে কাজ করেছি। তো 57 থেকে 17 বাদ দিলে আমরা কত পেয়ে যাব, 40 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বাকি যা আছে সেভাবে থেকে গেছে। এবার আমরা যখন রেখা বন্ধনী পার হয়ে গেলাম, এবার কোন বন্ধনী কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথম বন্ধনী কাজ করতে হবে। রেখা বন্ধনীর পরপরে কিন্তু প্রথম বন্ধনী কাজ। তো এবার দেখো এখানে 48 - 40, তাহলে 48 থেকে 40 বাদ দিলে কী পাবো, 8 পাবো। বাকি যা আছে তা বসিয়ে দিয়েছি। এবার এখানে তোমার যেহেতু প্রথম বন্ধনীটা কিন্তু উঠে গেল, 48 থেকে 40 বাদ দিলাম মানে বন্ধনী আউট। এখানে বন্ধনী আউট হয়নি, কারণ এখানে 3টা সংখ্যা ছিল, এখানে যেহেতু 2টে সংখ্যা আছে, বিয়োগ করে পুরোপুরি কমপ্লিট হয়ে বাদ চলে যাচ্ছে। তাহলে 48 থেকে 40 বাদ দিলে কী পেলাম, 8 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের কি প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে এবার আমাকে কী করতে হবে, সেকেন্ড বন্ধনীর কাজ করতে হবে। তো এখানে সেকেন্ড বন্ধনীতে কী আছে, 19 - 8, তো 19 - 8 থেকে বাদ দিলে আমরা কী পাবো, 11। বাকি যা আছে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়েছি। নেক্সট 76 - 4 মাইনাস 11 প্লাস 6 মানে হচ্ছে কত, 17, অর্থাৎ 17। তারপরে 76 থেকে 4 বাদ, 76 থেকে 4 বাদ দিলে আমরা কী পাবো, 72 মাইনাস 17 থাকলো। আর 72 থেকে 17 বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবে কত, 55। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট সরলে, অথবা দিয়ে আরেকটা সরল আছে, সেটা দেখো। বলেছে 1 - 1/2, 1 - 1/2 ভাজক 2 - 1/2, 1/2 - 1/3 - 1/6। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা জানতে পারছো, ব্র্যাকেট কোথায় কোথায় কী আছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে যে বন্ধনী দেখতে হবে। বন্ধনীর মধ্যে প্রথমে কোন বন্ধনী দেখতে হবে, রেখা বন্ধনী দেখতে হবে। তো এখানে দেখো সরলের মধ্যে রেখা বন্ধনী আছে কিনা, তো অবশ্যই আছে। কোথায়, লাস্টে 1/3 - 1/6। ঠিক আছে, তো প্রথমে আমাকে এইটুকুর কাজ করতে হবে, বাকিটা কি করতে হবে, বসিয়ে দাও তুমি। তাহলে এইটুকু করে আমরা কি পাবো, যে এইটুকুর জন্য লস হবে কত, 6। তো 3কে 6 দিয়ে ভাগ করলে 2, আর 2-এর সঙ্গে 1 গুণ করলে কত, 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 2 - 1/6। গিয়ে পুরোটা কমপ্লিট করে এখানে 2 - 1 মানে হচ্ছে 1/6 থেকে গেল। বাকি যা আছে সেরকম কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, অত চিন্তার ভাবনার কোনো দরকার নেই যে এটা কোথা থেকে, এগুলো কোথা থেকে পেলাম, এগুলো আমরা যা আছে সব বসিয়ে দিয়েছি। শুধুমাত্র আমরা প্রথমে এখানে রেখা বন্ধনী কাজ করলাম, এখানে আবার এটা সাজিয়ে এই টার্মটা পেলাম। এবার এখানে আমরা কি করব, এই টার্মে আমরা কিন্তু আবার প্রথম বন্ধনীর কাজ করব। ঠিক আছে, তো প্রথম বন্ধনীর কাজ হচ্ছে কি আছে প্রথম বন্ধনীতে, 1/2 - 1/6। তো 1/2 - 1/6 যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করতে হয়, তাহলে 2 এবং 6-এর লসাগু হচ্ছে 6। তা 2 দিয়ে ডিভাইড করলে 3, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, মাইনাস 6 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, অর্থাৎ 3 - 1/6। এবার দেখো এখানে কিন্তু কিছু নেই, মানে তোমাকে ধরে নিতে হবে এখানে এর লেখা আছে, কিছু নেই মানে এখানে কি লেখা আছে, এর আছে। ঠিক আছে, 1 - 1/2 ভাজক সেকেন্ড ব্র্যাকেট 2 - 1/2, এটার পরিবর্তে আমরা কী লিখেছি, এর লিখেছি। ঠিক আছে, আর এইটুকুটা পেলাম সমান।
1 - 1/2 ভাজক 2 - 1/2 আর এর মানে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে লিখেছি জাস্ট, আর কিছু না। আর এখানে তোমার 3 থেকে 1 বাদ দিলে 2, এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কি 2 - 1/6, 2 - 1/6, তাহলে ইজিক্যাল টু 1 - 1/2 ভাজক 2 - 1/6 মানে হচ্ছে 12 - 1 মানে 11/6, বাকি যা আছে তা বসিয়ে দিলাম। তাহলে 1 - 1/2 এখানে ভাগ আছে, ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এই টার্মটা কী হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 1/2 ইন্টু 6/11, তাহলে 3 2 6, তাহলে কী পাচ্ছি এখানে 1 - 3/11। আর এটাকে যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করতে চাই তাহলে পাবো আমরা কী বলতো 8/11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি মিষ্টির বাক্স থেকে এতটি অংশ খেয়ে ফেলা হলো এবং বাকিটা 6টি আলাদা আলাদা বাক্সে ভাগ করা হলো। বলছে টোটাল কতটা মিষ্টি আছে, ধরলাম যে 1 অংশ মিষ্টি আছে, ঠিক আছে। এই 1 অংশের মধ্যে বলছে 4/7 অংশ খেয়ে নিয়েছে অলরেডি, তাহলে বাকি কত থাকবে। তাহলে 1 অংশের মধ্যে যদি 4/7 অংশ খেয়ে নেই তাহলে 1 থেকে 4/7 বাদ দিলে পেয়ে যাব। তো আমরা ধরে নিয়েছি যে মোট মিষ্টির পরিমাণ হচ্ছে 1 অংশ, তাহলে মিষ্টি খাওয়া হয়েছে কত 4/7 অংশ, তাহলে বাকি থাকে কত 4/7 অংশ খাওয়ার পরে বাকি কত থাকছে, ঠিক আছে। তো 1 থেকে আমরা 4/7 বাদ দিলে পেয়ে যাব, তাহলে 1 - 4/7, তাহলে এখানে কি 7 লসাগু করলে 7, তাহলে 7 - 4 মানে 3/7, এটুকু বাকি থাকছে, ঠিক আছে। আর প্রতিটা বাক্সে কত করে থাকবে, তো 3/7কে যদি আমরা 6 মানে প্রতিটা বাক্সে মিষ্টি দেওয়া হয়েছে কত 6টি প্যাকেটে, মানে 6টা প্যাকেট যে মিষ্টিটা বাকি পড়ে আছে সেই মিষ্টিগুলোকে 6টি প্যাকেটে ভাগ করেছে। 6টি প্যাকেটে ভাগ করলে গেলে প্রতি প্যাকেটে একটা প্যাকেটে কতটা থাকবে, তাহলে যে অংশটা পেলাম সেটাকে 6 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 3/7 ভাজক 6 অংশ, তাহলে 3/7 গুণিত এর ভাগটাকে গুণ করলে এই সংখ্যাটা কী হয়ে যায়, উল্টে যায়। তাহলে 6/1 ছিল, তার জন্য কী হয়ে গেলো 1/6 হয়ে গেল, তাহলে 1 কত কাটাকাটি করলে 1/14 অংশ। এটা হচ্ছে আমাদের কী বলতো অ্যান্সার। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে রুমাল তৈরি করতে এতটি মিটার কাপড় কেনা হলো, রুমাল তৈরি করার জন্য মোট এতটি মিটার কাপড় কেনা হলো। 10টি রুমাল তৈরি করতে যদি এতটি মিটার কাপড়ের প্রয়োজন হয় তাহলে 30.6 মিটার কাপড়ে কতগুলি রুমাল তৈরি করা হবে। তাহলে ওই কিরকম অঙ্কটা করি, তাহলে 1.7 মিটার কাপড়ের রুমাল তৈরি হয় কত 10টি, এটি বলেছে যে 10টি রুমাল তৈরি করতে এতটি মিটার কাপড় প্রয়োজন। তাহলে 1.7 মিটার কাপড়ের জন্য রুমাল তৈরি করতে গেলে আমাদের কতটা রুমাল তৈরি করতে হবে 10টি। তাহলে 1.7 মিটার কাপড়ের রুমাল তৈরি হয় কত 10টি, তাহলে 1 মিটার কাপড়ের রুমাল তৈরি করতে হবে 10/1.7, 10/1.7, তাহলে 30.6 মিটার কাপড় রুমাল তৈরি হয়, তখন কি করতে হবে 30.6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30.6 গুণিত 10/1.7, তাহলে এখানে যদি আমরা দশমিক উঠাই তাহলে কী পাবো 306/10, কারণ দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটার সঙ্গে তার জন্য 10, গুণিত উপরে 10/70 থাকলো আর নিচের জন্য উপরে একটা কি 10 পাচ্ছি, তাহলে এই 10 কেটে যাচ্ছে, আর 70 দিয়ে এটাকে যদি 306কে কাটতে যাই তাহলে আমরা পেয়ে যাবো কত 18 পেয়ে যাব। এবং 17কে যদি আমরা 18কে যদি 10 দিয়ে গুণ করতে যাই তাহলে কত পাবো 180টি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 180টি। এবার 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। 4 নম্বর কোশ্চিনে দেখো কি বলেছে। 4 নম্বর কোশ্চিনে বলেছে যে 4 কিগ্রা ডালের দাম যদি এতটি টাকা হয়, 4 কিগ্রা ডালের দাম যদি এত টাকা হয় তাহলে 8.5 কিগ্রা ডাল কিনতে কত টাকা প্রয়োজন হবে। সিম্পল একটা কোশ্চিন, যে 4 কিগ্রা ডালের দাম কত এতই টাকা, তাহলে 1 কিগ্রা ডালের দাম কত হবে 402.25/4 টাকা, তাহলে 8.5 টাকা ডাল কিনতে কত টাকা প্রয়োজন পড়বে সেটা আমাদের বের করতে বলেছে। তো 8.4 ডালের দাম হবে কত 8.5 গুণিত এই টার্মটা 402.25/4, এবার এটাকে যদি আমরা কাটতে যাই 8.5কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পাবো 2.125। তোমরা এই ভাগটা কিন্তু এখানে একবার দেখে নিও, এখানে আমি ভাগটা অলরেডি করে দিয়েছি, ঠিক আছে, এই ভাগটা এখানে করে দিয়েছি। তাহলে ভাগ করে আমরা কত পেলাম 2.125, আর এখানে 402.25 ছিল, আর এই টার্মের সঙ্গে গুণ করলে গুণফলটা পাবো আমরা কত বলো তো 854.78125, বা এটাকে রাউন্ডিং ফিগার করতে অ্যান্সারটা হয়ে যাবে
854.78 রাখলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তখন পাশে তোমরা প্রায় লিখে দিবে। ওকে, আর এই যে লাস্টে যে গুণটা পেলাম কোথা থেকে, এই যে এই গুণটা একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, এই গুণটা থেকে আমরা লাস্টে অ্যান্সারটা পেয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং অবশ্যই সে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।